5 জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন, আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস উদযাপন। বেগম জিয়া বললেন, ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। এই এক অথর্ব নির্বাচন কমিশন আর আওয়ামী লীগ মিলে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সন্ত্রাস নয়, শান্তিপূর্ণ রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান আওয়ামী লীগের। আপনার ভাবে বোঝা যায় আপনি নির্বাচন করবেন, কারণ আপনি বলেছেন আন্দোলনের মধ্যে দিয়ে নয়, নির্বাচনের মধ্যে দিয়ে আপনি সরকারের পতন ঘটাবেন। সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি জীবন হত্যা করার কোনো প্রয়োজন হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্বিতীয় মেয়াদে 2 বছর পূর্তি হলো মহাজোট সরকারের। যুদ্ধ অপরাধীদের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের। ধর্মের সঠিক শিক্ষা দেওয়ার তাগিদ। পদ্মা সেতুর মূল কাজ 2018 সালে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়ন হবে 2020 সালে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত সুবিধায় 28টি বিশেষ ট্রেন চালু রাখার সিদ্ধান্ত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং পূর্ব কলহের জেরে চট্টগ্রামে 11 বছর বয়সী শিশুর গলা কেটে হত্যা, আটক প্রতিবেশী পুলিশের কাছে স্বীকারোক্তি। ক্ষমতাসীন দলের অধীনে কখনো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে গণতন্ত্রকে হত্যা করেছে। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বিএনপির আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করে অবিলম্বে নির্দলীয়ভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান বেগম জিয়া। সবশেষ 2012 সালের পর প্রায় 3 বছর বাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়ার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন। 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে এর দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এই সমাবেশে যোগ দেন ঢাকার বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। আজকে যারা ক্ষমতায় আছে তারা কোনো বৈধ সরকার নাই, সেজন্য তারা যে কাজগুলি করছে সবই কিন্তু অবৈধ এবং অসাংবিধানিক। আপনারা দেখেছেন যে বড় বড় প্রজেক্ট নেওয়া হয় কিসের জন্য? এই লুটপাট করার জন্য। 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচন সহ পরবর্তীতে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। এই এক অথর্ব নির্বাচন কমিশন আর আওয়ামী লীগ মিলে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যার জন্য আমরা শান্তিপূর্ণভাবে প্রতি বছর 5 জানুয়ারি পালন করতে চাই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। আলাপ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বেগম জিয়া। এই আওয়ামী লীগের অধীনে কোনোদিন কি জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে? হবে না। আমরা চাই আলাপ আলোচনা করে একটা সমাধানের পথ বের করে দেশে নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একসঙ্গে কাজ করা। জ্বালাও পোড়াও নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি জামায়াতের ষড়যন্ত্র চলতে দেয়া হবে না। জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং ধানমন্ডির রাসেল স্কয়ারে সমাবেশে আওয়ামী লীগ নেতারা একথা বলেন। এ সময় শান্তিপূর্ণ রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়। সজল দাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানিম মেহেদি। দশম জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তিতে 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করল আওয়ামী লীগ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশের বিপরীতে বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে পাল্টা সমাবেশ করে তারা। জানান দেয় রাজপথে নিজেদের অবস্থান। বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বিএনপিকে শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান। গোপনে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, মুক্তিযুদ্ধের শহীদদের অপমান করে, তারা বুদ্ধিজীবী সম্পর্কে কটাক্ষ করে, তারা দেশ এবং জাতির শত্রু। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে। অবিলম্বে আপনাদের দল থেকে এই পাকিস্তানি খালেদাকে আপনারা অব্যাহত দিয়ে দলকে নতুনভাবে ঢেলে সাজান, তাহলে বাংলাদেশে জনগণ সত্যিকার অর্থে একটি বিরোধী দল হিসেবে আপনাদের ভাবতে পারবে। আজকে আমরা করছি গণতন্ত্রের বিজয় দিবস, আর উনি করছেন বিলাপ দিবস। উনি এখন বিলাপেই আছেন, ওনারা বিজয়ের মুখ দেখা রাখবেন। শেখ হাসিনা স্বাধীন বাংলাকে সুরক্ষিত করেছেন। যদি তিনি নির্বাচন করতে ব্যর্থ হতেন তাহলে এই দেশ আবার রাজাকারের দেশে পরিণত হতো। আসুন শান্তিপূর্ণ রাজনীতি, রাষ্ট্রনীতি এগিয়ে নিয়ে যায়। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি জীবন হত্যা করার কোনো প্রয়োজন হবে না। অপরদিকে ধানমন্ডির রাসেল স্কয়ারে বিশাল সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে দলের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, সঠিক সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার ভাবে বোঝা যায় আপনি নির্বাচন করবেন, কারণ আপনি বলেছেন আন্দোলনের মধ্যে দিয়ে নয়, নির্বাচনের মধ্যে দিয়ে আপনি সরকারের পতন ঘটাবেন। বেগম খালেদা জিয়া, আমরা ওই দিনটির জন্য আসছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে, আমরা আবার বিপুল ভোটে বিজয়ী হবে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেনগুপ্ত সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এখন অবরোধ দেখেন না। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এখন পেট্রোল বোমা ফুটে। জাতীয় নির্বাচনের 2 বছর পার হলো আজ। এর মাঝে 3 যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় বা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতির মতো বেশ কিছু অর্জন রয়েছে বর্তমান সরকারের। মাত্র 2 বছরে এসব অর্জনকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের বড় অর্জন হিসেবেই দেখছেন। তবে তারা এও বলছেন, এত সব সফলতার মাঝেই যেন লুকিয়ে আছে সব দলের অংশগ্রহণমূলক গণতন্ত্র থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়া বাংলাদেশের ছবি। বিস্তারিত থাকছে আতিকুর রহমান তমালের রিপোর্টে। কে ভেবেছিল কবে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে? কিন্তু না, যা একসময় ছিল ভাবনার অতীত তাকেই বাস্তব রূপ দিয়েছে 2 বছর আগে 5 জানুয়ারির নির্বাচনে গঠিত মহাজোট সরকার। শুধু কি যুদ্ধাপরাধীদের বিচার? না তো, বর্তমান সরকার জাতিকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজেদের অর্থায়নে তৈরির সাহসও দেখাচ্ছে। এটি শুধু একটা ভৌতিক কাঠামো তৈরি হচ্ছে তা নয়, এটি প্রতীকী মাত্রায় বাংলাদেশে সক্ষম অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণে এবং নিজস্ব অর্থায়নে, নিজস্ব মেধা এবং মননের সমাহার করে একটা বড় কাজ করতে পারবে, সেটি কিন্তু তার একটা প্রমাণ। পাঠ্যপুস্তক উৎসবটা পৃথিবীর কোথাও নেই, এটিও একটা অর্জন। বেশ কিছু সাফল্য সরকারের আছে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সাফল্যটা খুব বেশি। এমনকি ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে কোনো বিরোধ ছাড়াই। অন্য যে সাফল্য সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমাদের এটা মানা দরকার, যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কিছুর পরও কোথায় যেন একটা কিন্তু রয়েই গেছে। দেশে নির্বাচিত সরকার আছে, বিরোধী দলও আছে, কিন্তু গণতন্ত্র চর্চায় নেই সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ। আমরা গত 2 বছরে একটি শক্তিশালী পার্লামেন্ট আমরা দেখিনি। আমরা দেখলাম যে সেটা এই জাতীয় পার্টির সরকারেও আছে, আবার বিরোধী দলেও আছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদৌ সংসদে আলোচনা হয় না, যার অভাবে এখন যেটা হচ্ছে
যে একতরফা সবকিছু হয়ে যাচ্ছে, এটি গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়। আর হয়তো এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। সর্বশেষ ঘটনা আমরা দেখেছি একজন আত্মঘাতী বোমারুর ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি। এই বিষয়গুলো অতীতে কখনো ছিল না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নিম্ন মধ্যমায় দেশের স্বীকৃতি অর্জন করেছে ঠিকই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ কি স্বস্তিতে আছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সরকার সফল, আর উত্তর যদি না হয় তাহলে সরকারকে এ নিয়ে ভাবতেই হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি। হামলা, সংঘর্ষ আর অগ্নি সংযোগের তাণ্ডব লীলা চলে দেশ জুড়ে। দিনটিকে কেন্দ্র করে গত বছর আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। গত 2 বছরে টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় 2 শতাধিক মানুষের। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন ফণীবালা রায়। হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাঁই। সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ। 2014 সালের 5 জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজার খানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল। প্রায় 3 ঘন্টার তাণ্ডব লীলায় লন্ডভন্ড করে দেয়া হয় বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব। চালানো হয় লুটপাট, দেয়া হয় আগুন। এছাড়া ভোটের আগের রাতে 5টি আসনের 672টি কেন্দ্রে চালানো হয়েছিল লুটপাট, ভাঙচুর। আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিনে এটা পুড়েছিল, সেই সাথে আরো এলাকা বেশ কয়েকটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছিল। রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল। দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ। এই ঘটনার 1 বছর পর 5 জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি। দিনটিকে ঘিরে সহিংসতা শুরু আবার যেন সেখানেই। 5 জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি। এখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব সুযোগ আসলে। এরপর টানা 92 দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব। স্কুল, মাদ্রাসা, যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে। গত বছরের প্রথম 3 মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় 138 জন। ব্যবসায়ী সংগঠনের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 2 লাখ কোটি টাকা। সাবিহা নিপা, সময় সংবাদ। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হলেও পুরো প্রকল্প শেষ হতে 2020 সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 28,793 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এর ফলে এ প্রকল্পের প্রায় 8,000 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ল। পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলছে জোরে সোরেই। ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে সেতুর মূল পাইলিং এর কাজও। 2018 সালের ডিসেম্বরের মধ্যেই 6.15 কিলোমিটারের মূল সেতু নির্মাণ কাজ শেষ করতে বদ্ধপরিকর এই কর্মযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। সেতু নির্মাণে আর্থিক যোগান সচল রাখতে মঙ্গলবার একনেক সভায় প্রায় 8,000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। ফলে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় 20,507 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ালো 28,793 কোটি টাকায়। এই প্রকল্পটি আমাদের আজকে দ্বিতীয়বার সংশোধনী করতে হয়েছে। এই প্রকল্পে আমাদের ব্যয় হবে 28,793 কোটি টাকা। মূল সেতুতে বাড়ে না, রিভার ম্যানেজমেন্টে বেড়েছে 5,000 কোটি টাকার মতো। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকল্পের ব্যয় বাড়লেও চায়না ব্রিজকে দেয়া মূল সেতু নির্মাণ কাজের ব্যয় বাড়েনি। এ সময় আভাস দেয়া হয় 2018-তে মূল সেতু নির্মাণের কাজ শেষ হলেও সেতু সংশ্লিষ্ট অন্যান্য কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগতে পারে। এই প্রকল্পের 5টা কম্পোনেন্ট আছে। ট্রেন চলবে, এই প্রকল্প দিয়ে গাড়ি ঘোড়া চলবে, এরপরে রাস্তাঘাট তৈরি করা হবে, ফেরি আপনার যে জায়গা ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, অনেক কাজ।
মূল কাজ যেটা আছে সেতু প্রকল্পটি 18 সালে শেষ করা হবে, আর বাকিটা বিভিন্ন কাজ থাকবে, সেগুলো আমরা ধরে রাখছি যেগুলো হয়তো 20 পর্যন্ত যাবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের 17তম একনেক সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে 33,185 কোটি টাকা। মুস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে আদালত ভাঙচুর, জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি দাবি। চট্টগ্রামে পূর্ব কলহের জেরে 11 বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আটক প্রতিবেশী রনি আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, নগরীর বায়েজিদ এলাকার দিদার কলোনিতে বাবা মায়ের সঙ্গে থাকত শিশু আজিম। দুপুরে আজিমের বাবা মা কাজ থেকে ফিরে ঘরের ভেতর আজিমের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় সেখান থেকে একটি রক্তাক্ত অস্ত্র উদ্ধার করা হয়। পরে আজিমের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী রনি আক্তারকে আটক করলে সে হত্যার দায় স্বীকার করে। এই হুতরে দুশ্মনীকারী হুতরে অনগা ঘরে মানুষ ঢুকি হুতরে শেষ করে এলেছে ভাই, একলা করে ভাই বাইরে বাইরে কেউ তো আসিল না ভাই। লেখাপড়া ভালো ছিল এবং কারোর সাথে কোনোদিন বেয়াদবি না, আমার যেখানে দেখতো মামা ছাড়া কোনো কথা বলতো না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছি, এই আশেপাশে যেহেতু কলোনি ঘনবসতি, সবাইকে জিজ্ঞাসাবাদের পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি যে কারা এই ঘটনার সাথে জড়িত। আপিলের রায়েও জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অপরাধ প্রমাণ হলেও নিজামীর সাজা কমাতে আসামি পক্ষের আবেদন সাংঘর্ষিক। এদিকে নিজামীর আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের যে কোনো রায় মেনে নেবেন তারা। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তারা। বুধবার নিজামীর মামলার আপিলের রায়ের দিন ধার্য করা হয়েছে। যে সাক্ষী প্রমাণ রয়েছে, সেই সাক্ষী প্রমাণ অনুযায়ী এই মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে উচিত হবে না। আমাদের যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, আমরা এখন প্রত্যাশা করছি যে তার চরম দণ্ড তিনি পাবেন এবং আমাদের এবং দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করবেন। কাশেম আলীর আইনজীবীর মধ্যে কে শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন আদালত। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, মীর কাশেম আলীর আপিলের শুনানির জন্য প্রস্তুত তারা। মানবতা বিরোধী অপরাধে 2014 সালের 2রা নভেম্বর মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা মামলা তদন্তে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের আদালত এ নির্দেশ দেন। এর আগে সকালে জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 21 ডিসেম্বর এক অনুষ্ঠানে বেগম জিয়া বঙ্গবন্ধু ও শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর পরের দিনই বুদ্ধিজীবীদের নিয়েও একই ধরনের মন্তব্য করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও এই ঘটনায় গত বছরের 24 ও 27 ডিসেম্বর দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা করা হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার, সিদ্ধান্ত দুঃখজনক বললেন বিসিবি সভাপতি। জঙ্গি সন্ত্রাস দমনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে ধর্মের সঠিক শিক্ষা দেওয়া সম্ভব হয়নি বলে জঙ্গিরা ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জঙ্গি দমনে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদের অর্থ ও অস্ত্রের উৎস বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
জাতীয় প্রেস ক্লাবে জঙ্গি সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বৈঠকে বক্তারা বাংলাদেশের জঙ্গি উত্থান সম্পর্কে ব্যাখ্যা করে তাদের দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। জঙ্গিবাদের সম্পর্কে বলতে গিয়ে কেউ বলেছেন যে জঙ্গিবাদ তো আমাদের ভেতরের জিনিস, খালি ভেতরের জিনিস না, কাজেই বহির্বিশ্বের সঙ্গে এর যে যোগ সেই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর অস্ত্র অর্থের উৎস বন্ধ করতে পারছি ততক্ষণ জঙ্গিবাদ বন্ধ হবে না। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ উদ্ধারে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। সুতরাং জঙ্গি দমনে সবার মাঝে ধর্মের সঠিক শিক্ষা পৌঁছে দিতে হবে। সারা বিশ্বে বিদ্বেষের শিকার হচ্ছি কেন? এই জঙ্গিবাদের কারণে। এটি মানুষের কাছে যদি তার এই পরিচয় যদি বিদ্বেষের শিকার হয়, আমার মনে হয় সেখান থেকেই সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স বা প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে উঠবে। আইএসএ অত্যন্ত ভাবান্বিত করে ফেলেছে, চিন্তায় ফেলে দিয়েছে যে সেখানে আমার গ্রামের মাদ্রাসার ছাত্রটা নাই, এখানে তো কেমব্রিজ থেকে বেরিয়ে আসছে। এই সমস্যাটা কোথায় তার, এই বিষয়টা আমাদের চিন্তা থেকে বাদ দিলে আমার মনে হয় চলবে না। আর সামাজিক প্রতিরোধ, এই সামাজিক প্রতিরোধ এটা হলো সবচেয়ে বড় উপায় মনে করি আমি। অনুষ্ঠানে বক্তারা জঙ্গি সন্ত্রাস দমনে মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ দেন। যে নির্বাচনী এলাকা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার অদূরে টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া 2 পর্বের বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতে 28টি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। সকালে রাজধানীর রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেল পরিচালনা কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন রেলমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রী জানান, ইজতেমার প্রথম পর্যায়ে 8 থেকে 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায়ে 15 থেকে 17 জানুয়ারি 28টি করে বিশেষ ট্রেন পরিচালনা করা ছাড়াও সকল আন্তনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে 20টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ইজতেমার প্রথম পর্যায়ে 8 থেকে 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায়ে 15 থেকে 17 জানুয়ারি 28টি করে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। আখেরি মোনাজাতের দিন 58টি আন্তনগর ট্রেন ও আখেরি মোনাজাতের পরদিন 15টি আন্তনগর ট্রেনের 2 মিনিট করে থামার ব্যবস্থা করা হয়েছে। সকল আন্তনগর, মেল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে 20টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুসল্লিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। আমাদের এই জামায়াতটা যাতে সুন্দর মতো হয় সেজন্যই আমাদের আজকের এখানে আসা, এবং আমি মনে করি এই আল্লাহর রহমতে এই জামায়াতটা সুন্দরভাবে হবে। আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি আমরা আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সবাই তৎপর আছে। আমি নির্ভরতার সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে অবশ্যই আমরা এটা সুন্দরভাবে সফল হবে। লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে জজ আদালতের এজলাস ভবনে ভাঙচুর চালিয়েছেন আইনজীবীরা। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, সকালে আদালতের নতুন ভবন এবং জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা মিছিল সহ এজলাসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা জজ আদালত ভবনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে প্রশাসনের বাধার পরিপ্রেক্ষিতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে সার্বিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনে কথা বলেন নওয়াজ। তবে পাকিস্তানের বিরুদ্ধে আবারও প্রক্সি যুদ্ধের অভিযোগ এনে এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিকে আফগানিস্তানে ভারতীয় কনসুলেটের কাছে মঙ্গলবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনসুলেটে হামলাকারী সব জঙ্গিকে হত্যা করে অভিযানের সমাপ্তি ঘোষণার পরদিন মঙ্গলবার সেখানে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার চতুর্থ দিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেখানকার অভিযান সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়। সোমবার সেখান থেকে সন্দেহভাজন ষষ্ঠ বন্দুকধারীর মৃতদেহ উদ্ধারের কথা জানায় সামরিক বাহিনী। পাঠানকোটে হামলার ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। এরই মধ্যে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে ফোনে নজরদারি সংক্রান্ত তথ্য হস্তান্তর করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ভারতে পাঠিয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টার অভিযোগ এনে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চাইলেও অনেকেই তা চায় না। পাকিস্তান জানে কোনো দিক থেকেই তারা ভারতকে অবদমিত করে রাখতে পারবে না, তাই তারা আমাদের সীমান্ত এলাকায় প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের হামলার পর আগামী 15 জানুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠেয় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে পাঠানকোট হামলার বিষয়ে আলোচনা করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ ঘটনায় সমবেদনা প্রকাশের পাশাপাশি মূল অপরাধীদের চিহ্নিত করতে ভারতকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নিরাপত্তা থেকে শুরু করে অবকাঠামোগত সবকিছুই যখন প্রস্তুত, ঠিক তখনই ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণা যুব বিশ্বকাপে অংশ নেবে না তারা। এবারও সেই নিরাপত্তার পুরনো অজুহাত। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাবন। আর বাংলাদেশ যুব দলের অস্ট্রেলিয়ান পরামর্শক স্টুয়ার্ট ল জানিয়েছেন অস্ট্রেলিয়ার না আসাটা দুঃখজনক। অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ড অনূর্ধ্ব 19 দলকে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শুরু হতে যখন বাকি সপ্তাহ 3 তখন আসলো ঘোষণা, আসছে না অস্ট্রেলিয়ান যুবদল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বিবৃতিতে জানান, নিরাপত্তা ইস্যুতেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিতে হয়েছে এই কঠিন সিদ্ধান্ত। যদিও অনূর্ধ্ব 19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গেল সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল। এ সময় তিনি বিসিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এর আগে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন বেশ কবার। তবুও শেষ মুহূর্তে পিছপা হলো অজিরা। যদিও পূর্বের সকল নীতিমালা মেনেই নেওয়া হবে নিরাপত্তা ও অন্যান্য সব ব্যবস্থা, কিন্তু তারপরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশ ক্রিকেট বোর্ড। ওরা বাংলাদেশে এই সিকিউরিটি থ্রেটের জন্য খেলা থেকে উইথড্র করবে, এটা অত্যন্ত দুঃখজনক। উই শুড কনসিডার হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি। আপনারা জানেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই টুর্নামেন্টের ব্যাপারে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সো আমরা আমাদের দিক থেকে যতটুকু করার আমরা করেছি। যে ইভেন্টটা নিয়ে আমরা এগোচ্ছি, আমরা সাকসেসফুলি ডেলিভার করতে পারবো। এবং আমার মনে হয় যে আইসিসির একটা মিডিয়া রিলিজও আপনারা দেখেছেন, সেখানে ক্লিয়ারলি বলা আছে বিষয়গুলো। এবং আমরা আইসিসির সাথে আমরা আশাবাদী যে আমরা টুর্নামেন্টটা খুব সাকসেসফুলি শেষ করতে পারবো। যখন ঘোষণা আসলো নিরাপত্তার খাতিরে বিশ্বকাপে অংশ নেবে না অস্ট্রেলিয়া, তখন বাংলাদেশ যুব দলের দায়িত্বে অজি কোচ স্টুয়ার্ট ল তিনিও দুঃখ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে। It's just unfortunate for the young Australian players. They're not getting an opportunity to play on a world stage. আইসিসি ব্যবস্থা নিক বা না নিক, শুধু স্টুয়ার্ট লর উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ যে কোনো ক্রীড়াযোগ্যের জন্য নিরাপদ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশন ও সরকার উভয়ই মিলে হত্যা করেছে গণতন্ত্রকে, অভিযোগ বেগম জিয়ার। পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি। রাষ্ট্রের বিরুদ্ধে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র আর চলতে দেয়া যায় না, আওয়ামী লীগের জনসভায় নেতারা শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের। ধর্মের সঠিক শিক্ষা দেওয়ার তাগিদ। পদ্মা সেতুর মূল কাজ 2018 সালে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়ন হবে 2020 সালে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত সুবিধায় 28টি বিশেষ ট্রেন চালু রাখার সিদ্ধান্ত, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।